হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে কাছে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের ষষ্ঠ অধ্যায় তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টা নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এই অধ্যায় শেষে আমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবো তা হলো তোমার এই কম্পন বা স্পন্দন, তারপরে তরঙ্গের ধারণা, তারপরে তরঙ্গের প্রকারভেদ এবং তরঙ্গ সংক্রান্ত বিভিন্ন রাশি সম্পর্কে। তো প্রথমে আমরা আজকে কী জানবো, যে স্পন্দন, যে সরল গতিটা বা সরল স্পন্দন গতিটা আসলে কি। তো দেখো, আগের শ্রেণীতে আমরা কিন্তু যে পর্যায়বৃত্ত গতি নামক একটা টপিক পড়েছিলাম। সেখানে কি হয়েছিল, যে গতিশীল বস্তু একই স্থানে বারবার ফিরে এসে তার গতির পুনরাবৃত্তি করতে থাকে। অর্থাৎ ধরো একটা পাথরকে তুমি যদি এই সমাবস্থান থেকে এই দিকে যদি ছেড়ে দাও, সে কী হবে, একবার এই দিকে যাবে, আবার এই নিচের জায়গায় আসবে, আবার এখানে আসবে, আবার এইভাবে চলতেই থাকবে এই প্রক্রিয়াটা, তাই না? তো দেখো, সুতায় বেঁধে একটি পাথরকে ডানে বাঁয়ে ডলতে থেকে হবে পর্যাবৃত্ত গতির উদাহরণ। কারণ পাথরটা যেখান থেকে যাত্রা শুরু করে বারবার কী হয়েছিল, আবার সেইখানেই ফিরে আসছিল, তাই না? যদি ঘর্ষণ বা অন্য কোনোভাবে শক্তিটার ক্ষয় না হয়, তাহলে এই প্রক্রিয়াটা কি সারা জীবন চলতে থাকতো। কিন্তু এখানে বাধার কারণে বা বাতাসের কারণে এই শক্তিটাই ক্ষয় হয়ে যায়, এই জন্য এটা সারা জীবন চলে না। তো দেখো, এই ধরনের গতিকে পাথরটির গতির পুনরাবৃত্তি হতে থাকে। কারণ কি, পাথরটির শক্তি ক্রমাগত বিভব শক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে কী হয়, বিভব শক্তিতে পরিণত হয়। তো গতিশক্তি আর বিভব শক্তি কি, সেটা তোমরা মোটামুটি জানোই। ধরো একটা বস্তু মাটিতে আছে, মাটি থেকে তুমি একটা শক্তি তার উপরে তুলে রাখছো, সেটা হচ্ছে কি বস্তুর বিভব শক্তি। অর্থাৎ নর্মাল পজিশন থেকে তুমি যদি একটা বস্তুকে অন্য একটা পজিশনে স্থির করে রাখো, তারপর যদি ছেড়ে দাও, তার মধ্যে যে শক্তিটা জমা হবে সেটা হবে বিভব শক্তি। আবার যদি তুমি একটা বস্তুতে তোমার শক্তি খরচ করে যদি কোনো দিকে ছুঁড়ে মারো, সেটা কী হবে, গতিশক্তি। ঠিক আছে? তো দেখো, এইভাবে প্রথমে পাথরটিকে ঝুলিয়ে দেওয়ার পর সেটি স্থির অবস্থায় থাকে, তাই না? যে এখানে স্থির অবস্থায় ছিল। তো তুমি যখন কি করেছিলে, এর গতির পরিবর্তন করেছিলে, অর্থাৎ এখানে সাম্যাবস্থায় ছিল প্রথমে, তারপর সাম্যাবস্থায় কী করেছি তুমি, পাথরটির মাঝে বিভব শক্তি বা গতিশক্তি কোনোটি যখন ছিল না, যখন মাঝখানে ছিল, তখন এর ভেতরে কোনো শক্তিটাই কিন্তু আসলে ছিল না। এখন পাথরটিকে টেনে তুমি যদি এক পাশে সরিয়ে এনেছো, তখন কি হয়েছে, এর ভেতরে বিভব শক্তির সৃষ্টি হয়েছে। অর্থাৎ তুমি পাথরটা তো প্রথমে এই বরাবর ছিল, এটাকে তুমি যদি এই পাশে ধরো যখন টেনে নিয়ে এসেছিলে, তখন কী করেছিল, স্থির অবস্থান থেকে তুমি এই পাশে যখন এসে তার ভিতরে একটা শক্তি জমা হয়েছিল, সেই শক্তিটাকে কী বলা হয়, বিভব শক্তি। এবং তুমি যখন ছেড়ে দিয়েছিলে, এই বিভব শক্তিটা কী হয়েছিল, তখন এই বিভব শক্তিটা তখন ছেড়ে দিয়েছে, তখন এটা এই দিকে চলে গিয়েছিল। তো এই দিকে চলে যাওয়ার কারণ কী বলতো, কারণ তুমি বিভব শক্তিটা তো তখন ছেড়ে দেওয়ার ফলে সেই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছিল। কিসে, বিভব শক্তি তখন গতি শক্তিতে কী হয়েছিল, গতিশক্তিতে তখন রূপান্তরিত হয়েছিল। তো দেখো, এরপর কী বলা আছে, এবারে পাথরটি ছেড়ে দিলে সুতা বলে কি হয়, সরাসরি নিচে নামতে পারে না, তাই সামনের দিকে এসে সর্বনিম্ন স্থানে পৌঁছাতে চায়। যখন কি হয়, বিভব শক্তি কমে এবং সেটি কি হয়, গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ যেটা বললাম, এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকে। কিন্তু শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হওয়ার কারণে কি হয়, সবচেয়ে দ্রুত গতিতে যেতে থাকে। যেহেতু এখন কি পাথরটির মাঝে গতিশক্তির সৃষ্টি হয়েছে, তাই কি এখন আর এই অবস্থাকে সাম্য অবস্থা বলতে পারবো না। অর্থাৎ যখন পাথরটা মাঝখানে ছিল তখন সাম্য অবস্থায় ছিল, কিন্তু পাথরটাকে তুমি টেনে আনার ফলেও এইভাবে সবসময় গতিশীল আছে, তখন আমরা একে সাম্যাবস্থা সহজে বলতে পারবো না। তো যখন এটি তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়, তখন সেটি থেমে যায়। অর্থাৎ পাথরটা যখন এই কিনারে এসে পৌঁছায়, তখন কিন্তু 1 সেকেন্ডের জন্য বা কিছু সময়ের জন্য থেমে যায়। তখন তার ভেতরে কোনো গতিশক্তি থাকে না। অর্থাৎ এক কিনারে যখন আসে, তখন তার ভিতরে গতিশক্তি থাকে না পুরোটাই। তখন কি হয়, কিনারে যখন থাকে, তখন সেই পাথরটা তখন বিভব শক্তিতে কী হয়, রূপান্তরিত হয়। তো দেখো, বিভব শক্তি রূপান্তরিত হয়ে যায় তখন, এবং পাথরটা তখন দিক পরিবর্তন করে কী হয়, গতিশীল হতে থাকে এবং পুরো গতিচক্রের সাথে পুনরাবৃত্তি হতে থাকে। অর্থাৎ তার ভিতরে তখন আবার কী হয়, গতিশক্তির সৃষ্টি হয়। অর্থাৎ পাথরটা যখন তুমি মাঝখান থেকে কিনারে আসে, তখন কী হয়, বিভব শক্তির সৃষ্টি হয়, এবং কিনার থেকে যখন আবার চলমান থাকে, তখন তার ভিতরে একটা গতিশক্তির সৃষ্টি হয়। এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকে। তো পৃথিবীর যত গতি আছে তাদের ভেতরে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গতি। এই গতিকে কি বলা হয়, আমরা সরল স্পন্দন গতি নামে বলতে পারি, বা ইংলিশে বলা হয় সিম্পল হারমোনিক মোশন। তো দেখো, একইভাবে স্প্রিং যে আছে, স্প্রিংয়েও যদি আমরা ভরযুক্ত করে দেই এবং সেটাকে যদি আমরা নিচে টেনে ছেড়ে দিই, সেটাও কী হবে, উপর নিচ করতে থাকে, এবং সেটাও এক ধরনের সরল স্পন্দন গতির উদাহরণ। তো স্প্রিংটিকে তার সাম্য অবস্থান থেকে টেনে লম্বা করে যখন ভরটিকে যে সবচেয়ে নিচের অবস্থায় নামানো হয়, তখন তার ভিতরে একটা কী হয়, তখন বিভব শক্তির সৃষ্টি হয়, এবং যখন আমরা ছেড়ে দিই, তখন এই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ ধরো এখানে একটা স্প্রিং আছে তোমার, ধরো এখানে তুমি একটা স্প্রিং আছে, স্প্রিংয়ে কী করলে, একটা নির্দিষ্ট পরিমাণ ভরযুক্ত করে তুমি ওকে টেনে বড় করলে, তখন কি হবে, এর ভিতরে একটা বিভব শক্তির সৃষ্টি হবে, এবং যখন তুমি ছেড়ে দেবে, সেটা কী হবে, তখন গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং স্প্রিংটা উপরের দিকে চলে যেতে থাকবে। এটা কী কারণে হয়, তখন তার ভিতরে গতিশক্তির সৃষ্টি হয় বিভব শক্তি থেকে। তো
তো দেখো আগের উদাহরণের মতো গতিশক্তির সর্বোচ্চ মানে পৌঁছানোর পর পুরো গতিটাই কী হয় বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ পাথরটা যখন একবার উপরে চলে যায় তখন সেইখানে আবার কী হয় বিভব শক্তি সৃষ্টি হয়, এবং বিভব শক্তিটা যখন আবার নিচের দিকে আসতে থাকে তখন সেটা আবার কী হয়, তখন সেটা আবার গতিশক্তিতে রূপান্তরিত হয়, এবং তখন আবারও নিচের দিকে আবার একটু হেলে যায়, তখন আবার বিভব শক্তিতে পরিণত হয়। এইভাবে বিভব শক্তি থেকে গতিশক্তি এবং বিভব শক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে বিভব শক্তিতে সবসময় চলমান থাকে। তো দেখো একইভাবে ছবিতে দেখানো উপায়ে ভরটি বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে রূপান্তরিত হতে থাকে। তো দেখো যে আমাদের একটা স্প্রিংয়ের ছবি দেওয়া আছে, যে এখানে এই যে স্প্রিংটাকে যখন আমরা ছেড়ে দিয়েছিলাম নর্মাল এইভাবে ছিল, তখন আমরা টেনে এনেছিলাম এটাকে, তখন এটা কী হয়ে যায় আস্তে আস্তে উপর দিকে যেতে থাকে। তো দেখো এই যে কত উপরে উঠে গেছে দেখছো। তো দেখো এই নর্মাল অবস্থান কিন্তু এইখানে ছিল, কিন্তু এইখান থেকেও কিন্তু উপরে উঠে গেছে, কারণ কি তখন এইখানেও ওর ভিতরে একটা বিভব শক্তির সৃষ্টি হয়। তো বিভব শক্তি তো আর স্থির থাকবে না, সেটা কী হবে আবার নিচের দিকে আসতে থাকবে, এবং নিচের দিকে আসলে দেখো এই যে নর্মাল অবস্থান থেকে কিন্তু আবার একটু নিচে নেমে গেছে। তো নর্মাল অবস্থান থেকে যেহেতু নিচে নেমে গেছে চাই আবার আমি উপরের দিকে যাই, এই জন্য আবার উপরের দিকে যেতে থাকে। তো এইভাবে এই প্রক্রিয়াটা মূলত চলতে থাকে। তো দেখো এই আমাদের একটা কি আছে, যে এখানে একটা সূত্র দেওয়া আছে যে সহজ স্পন্দন গতিকে গতিশীল বস্তু যখন একদিকে সর্বোচ্চ দূরত্বে যায় এবং সমাবস্থান থেকে সেই দূরত্বকে কী বলে বিস্তার। অর্থাৎ ধরো একটা বস্তু এখানে আছে, এখান থেকে যে সর্বোচ্চ যে দূরত্বটা যে অতিক্রম করবে সেই দূরত্বকে আমরা কী বলবো বিস্তার। ঠিক আছে, স্প্রিংয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যেই দূরত্ব অতিক্রম করতে থাকে সেটাকে বলা হয় কি বিস্তার। তো দেখো সহজ স্পন্দন গতির দোলনকার একটি নির্দিষ্ট অবস্থার জন্য সবসময় কী হয় নির্দিষ্ট থাকে, তাকে বাড়ানো বা কমানো যায় না, এবং দোলন পরিবর্তন করতে হলে সে নির্দিষ্ট অবস্থার পরিবর্তন করতে হয়। তো দেখো এই সময়কালটাকে আমরা কীভাবে বের করব সেটার জন্য একটা সূত্র আছে, সূত্রটা কি 2π √L। এল হচ্ছে তোমার যেটার দ্বারা তুমি পরীক্ষাটা করছো সরল দোলকের দৈর্ঘ্য। তো সেটা ধরো একটা যে এখানে ধরো একটা আছে, তো এই যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যের দৈর্ঘ্যটাকে কী বলা হয় এল, আর নিচে কি থাকবে জি। জি মানে তো জানোই কর্ষজ ত্বরণ, যাকে বলা হয় 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার যার মান। ঠিক আছে, তো এখানে জি হচ্ছে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। তো এগুলো দ্বারাও কী করতে হবে আমাদের পরবর্তীতে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো দেখো এরপর আমরা কী করবো আজকে খানিকটা তরঙ্গের একটু ধারণা নেব। তো তরঙ্গ কী তোমরা মূলত সবাই জানো, ধরো তোমার যে শব্দ শুনতে পাও সেটাও কিন্তু এক ধরনের তরঙ্গ। তারপরে ধরো পানিতে যে একটা ঢিল মারো কী হয় এইভাবে ঢেউ খেলতে থাকে। তো ঢেউটা আসলে কী কারণে হয় জানো, ঢেউটা কিন্তু আসলে পানি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সরে না, এখানে কি হয় শুধু শক্তিটা শুধু সঞ্চালিত হয়। অর্থাৎ তুমি ধরো এখানে একটা ঢিল ফেললে কী হবে প্রথমে একটা ঢেউ তৈরি হবে। তো সেই ঢেউটা কী করবে, তার ভিতরে যে শক্তি সঞ্চিত হয়েছে সেই শক্তিটা তার পার্শ্ববর্তী পানিকে আঘাত করবে সেই শক্তি দিয়ে, এবং এরপরে এখানে একটা ঢেউ তৈরি হবে। তো এই ঢেউটা কী করবে তার পাশের পানিকে আবার আঘাত করবে এবং এইখানেও একটা ঢেউ তৈরি হবে। তো এখানে মূলত কী হয় শক্তির স্থানান্তর হয়, কিন্তু যেই জায়গার পানি সেখানেই থেকে যায়। অর্থাৎ যে এই ঢেউয়ের পানি এখানে থেকে যাবে, আবার এই ঢেউয়ের পানি এইখানেই থেকে যাবে, এটার পানি আবার এইখানেই থেকে যাবে। শুধু কী হবে এদের ভিতরে যে শক্তি সঞ্চিত হয় সেই সঞ্চিত শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। তো দেখো এখানে কী বলা হচ্ছে, তোমরা সবাই যে পানিতে ঢেউ সৃষ্টি হতে দেখেছো, পুকুরের পানিতে একটি ঢিল দিলে কী হয়, ঢিল ছুলে সেটি যেখানে ঢিলটি পড়ে সেই বিন্দু থেকে বৃত্তাকার একটি তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। তো দেখো নদী দিয়ে যখন একটি লঞ্চ চলে যায় তখনও কিন্তু সেই ঢেউগুলো কী হয় কিনারায় এসে পৌঁছায়। তো এটা দেখো কী কারণে হয়, কোথাও একটা দড়ি বেঁধে যখন আমরা অন্য একটা মাথা ধরো এই যেইভাবে করি তখনও কিন্তু এইভাবে একটা তরঙ্গের সৃষ্টি হয়, তাই না। তো দেখো দড়ি বেঁধে থাকি তখন এরকম তরঙ্গ তো হয়। তো একটা লম্বা স্প্রিং বা টান করে রেখে দিলে তার মাথা খানিকটা সংকুচিত করে দিলে কি হয়, ছেড়ে দিলে দেখবো সেখানে স্প্রিংটাও কিন্তু ভেতর দিকে এগিয়ে যেতে থাকবে। তো এই সবগুলোই কিন্তু এক ধরনের তরঙ্গ। তো দেখো প্রতিটি উদাহরণের বেলায় আমরা দেখেছি কি কোনো এক ধরনের শক্তি প্রয়োগ করে তরঙ্গ সৃষ্টি করা হয়, অর্থাৎ তরঙ্গটা কিন্তু একা সৃষ্টি হচ্ছে না। নয় যখন পানিতে আমরা নয় ঢিল দিচ্ছি, তারপরে ট্রলারের বেলায় নয় ট্রলারের টারবাইন চলছে বা পাখা চলছে, তো সবসময় কিন্তু আমরা একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে আমাদেরকে। তো দেখো এখানে আমাদের শক্তি প্রয়োগ করতে হয় এবং শক্তি প্রয়োগ করে একটি তরঙ্গের সৃষ্টি করা হয়, এবং সেই তরঙ্গটি কী করে, সেই তরঙ্গটি মূলত অন্য তরঙ্গটি সৃষ্টি করে। তো দড়ির ক্ষেত্রেও যখন তুমি প্রথমে শক্তি দিয়ে হয়তো একটা ঢেউ সৃষ্টি করো এইভাবে, তাই না। তো তোমারও কিন্তু তখন কি হয় তোমার একটা তরঙ্গের তৈরি করতে হয়, সেই দড়ির তো এই তরঙ্গটা আবার একটা অন্য তরঙ্গ তৈরি করে, পাশেরটা আবার অন্য একটা তরঙ্গ তৈরি করে। তো দেখো এইভাবে তরঙ্গ ভেতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে কী হয় সেই শক্তিটুকু পরিবহন করে, যেটা বলছিলাম কী করে শুধু তার শক্তি পরিবহন করে, সেই বিন্দুগুলো সেম থাকে। তবে তরঙ্গের বেলায় যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যদিও মাধ্যমের তরঙ্গের শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, কিন্তু কি হয় এই প্রক্রিয়ায় মাধ্যমটি কিন্তু তার স্থান পরিবর্তন করছে না। অর্থাৎ যেটা বলছিলাম ধরো এইখানে একটা ঢেউ তৈরি হলো পানির ভিতরে, পানির স্থানটা পরিবর্তন হবে না, যেইখানে পানি সেইখানেই থাকবে, শুধু কী হবে তার শক্তিটা সে আদান প্রদান করবে বা পরিবর্তন করবে। তো দেখো
আমাদের উদাহরণে দড়ি, পানি কিংবা স্প্রিং কোনোটি নিজের জায়গা ছেড়ে দিচ্ছে না, সবগুলো কি হচ্ছে, শুধু শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিচ্ছে। তো আমরা সবাই শব্দের কথা জানি, শব্দও কিন্তু আমরা চোখে দেখতে পাই না, কিন্তু সেটিও কিন্তু আসলে এক ধরনের তরঙ্গ এবং সেটিও বাতাসের মাধ্যমে কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছায়, কিন্তু বাতাসের স্থান পরিবর্তন করে না। তো দেখো তরঙ্গ আসলে জিনিসটা কি, এখানে কি বলা হয়েছে, তরঙ্গ হলো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পাঠানোর প্রক্রিয়া। অর্থাৎ যেটা তোমাদেরকে শুরু থেকে আমি বলে আসছি, তরঙ্গতে মূলত কী হয়, শক্তির স্থানান্তর হয়, যে মাধ্যমের কণাগুলো কোনো স্থানান্তর হয় না, যেখানে মাধ্যমের বিভিন্ন অংশের নিজের অবস্থানে কী হয়, স্পন্দিত হয়ে শক্তিটুকু এগিয়ে দেয়, কিন্তু মাধ্যম তার নিজের অবস্থান ছেড়ে যায় না। তো আশা করছি তোমরা এইটুকু আজকে যা যা পড়ালাম বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে আমরা তরঙ্গ, স্পন্দন, গতি এবং যে বাকি যে অংশটুকু আছে আমাদের নিচে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।